আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ এজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ রিডিং স্কিল এই সাবজেক্টের জন্য একই সাথে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের দ্য গুড মোর কবিতার সামারি, টুন, থিম, অথর্স পজিশন, ফিগার অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে দ্য গুড মোর কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা গুড মোরো থেকে আনসার করতে পারবে। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। সামারি অব দ্য পোয়েম দ্য গুড মোরো। দ্য গুড মোরো ইজ এ ওয়েল নন পোয়েম। গুড মোরো কবিতাটি একটি বিখ্যাত কবিতা রিটেন বাই মেটাফিজিক্যাল পোয়েট জন ডান, যা লেখা হয়েছিল মেটাফিজিক্যাল কবি জন ডানের দ্বারা। দিস পোয়েম ওয়াজ পাবলিশড, এই কবিতাটি প্রকাশিত হয়েছিল ইন এ কালেকশন ইনটাইটেল অ্যাজ সংস অ্যান্ড সনেটস। সংস অ্যান্ড সনেট এই টাইটেলের সংকলনের মাধ্যমে এই গুড মোরো কবিতাটি প্রকাশিত হয়েছে। দ্য পোয়েম ওপেন্স ড্রামাটিক্যালি, এই কবিতাটি নাটকীয়ভাবে শুরু হয়েছে নিচের লাইনের দ্বারা, অর্থাৎ আই ওয়ান্ডার্ড বাই মাই ট্রুথ হোয়াট দাউ অ্যান্ড আই ডিড টিল উই লাভড। অর্থাৎ এই লাইনের মাধ্যমে নাটকীয়ভাবে এই কবিতাটি শুরু হয়েছে। দ্য পোয়েট ইজ ওয়ান্ডার্স ফর দেয়ার লাভ, কবি বিস্মিত তাদের ভালোবাসার জন্য। দ্য পোয়েট সারপ্রাইজেস দ্যাট, কবি বিস্মিত যে দে হ্যাভ বিন ফলেন ইন লাভ, তারা প্রেমে পড়েছে উইথ ইচ আদার, একে অপরের। তারা একে অপরের প্রেমে পড়ার কারণে কবি সারপ্রাইজড করেছেন, অভিভূত হয়েছেন। দেয়ার ইনোসেন্ট লাভ, তাদের নিষ্পাপ ভালোবাসা হ্যাজ বিন কম্পেয়ার্ড, তুলনা করা হয়েছে উইথ এ ব্রেস্ট ফিড বেবিস, যেমনিভাবে একটি মা তার শিশুকে দুধ পান করায়, তার সাথে কবি তাদের প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে তুলনা করেছেন নিষ্পাপ হিসেবে। দেয়ার আনকনশিয়াস লাভ ইজ কম্পেয়ার্ড উইথ, তাদের এই অবচেতন ভালোবাসাকে তুলনা করা হয়েছে উইথ সেভেন স্লিপার্স ডেনদের সাথে, অর্থাৎ হু স্লেপ্ট 2000 years in order to save their love. হু স্লিপ্ট 2000 years মানে যারা অতিবাহিত করেছে 200 বছর ঘুমে, অর্থাৎ 7 স্লিপার্স ডেনের অধিবাসীরা সাধারণত 200 বছর ঘুমের মধ্যে অতিবাহিত করেছে ইন অর্ডার টু সেভ দেয়ার লাভ, তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য। দেন দ্য পোয়েট ডেসক্রাইবস অ্যাবাউট হিজ বেলাভড, তারপর কবি তার বেলাভডের বর্ণনা করেছেন। দ্য পোয়েট ডিজায়ার্স এ বিউটিফুল গার্ল লাইক অ্যাজ হার বেলাভড। দ্য পোয়েট ডিজায়ার্স এ বিউটিফুল গার্ল, অর্থাৎ কবি এখানে একটি বিউটিফুল গার্লকে আকাঙ্ক্ষা করেছেন লাইক অ্যাজ হার বেলাভড হিসেবে, তার প্রেমিকা হিসেবে কবি এখানে একটি সুন্দরী মেয়েরকে আকাঙ্ক্ষা করেছেন। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে দ্য পোয়েম ওয়েলকামড, কবি স্বাগত জানিয়েছে দেয়ার নিউ লাভ, তাদের নতুন ভালোবাসাকে। নাও দে ক্যান সি, এখন তারা দেখতে পারে ইচ আদার, একে অপরকে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন, কোনো প্রকার দ্বিধাগ্রস্ততা ছাড়া, অ্যান্ড ফিয়ার এবং ভয় ছাড়া। কবি এই পার্টের মধ্যে অর্থাৎ সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে দেখিয়েছেন তাদের একে অপরের ভালোবাসাকে কোনো প্রকার হেজিটেশন এবং ভয় ছাড়া। হি অলসো সেস, তিনি আরও বলেছেন নাও দে ক্যান কন্ট্রোল, এখন তারা নিয়ন্ত্রণ করতে পারে ইচ আদার, একে অপরকে বাই দেয়ার লাভ, তাদের ভালোবাসা দ্বারা তারা বর্তমানে এখন একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে। দেন দ্য পোয়েট কম্পেয়ার্স দেয়ার লাভ, এখন কবি তাদের ভালোবাসাকে তুলনা করেছেন উইথ সি ডেসকভারের সাথে, অ্যাস্ট্রোনমারের সাথে।
হাউ দে ডিসকভার কীভাবে তারা আবিষ্কার করে নিউ নতুনকে অ্যান্ড নিউয়ার ওয়ার্ল্ড এবং নতুনতম পৃথিবীকে। দ্য পোয়েট অ্যান্ড হিজ বেলাভড কবি এবং তার প্রিয়তমা উইল বি ডিসকভার আবিষ্কার করবে নিউ ওয়ার্ল্ড নতুন পৃথিবী ইন দ্য সেম ওয়ে একইভাবে বাই দেয়ার লাভ তাদের ভালোবাসার দ্বারা। দ্য পোয়েট সেইড কবি বলেছেন মেটাফরিক্যালি দ্যাট হোল ওয়ার্ল্ড উইল বি এ সিঙ্গল রুম ইন ফর দেম। অর্থাৎ কবি এখানে মেটাফরিক্যালি হিসেবে বলেছেন সমস্ত পৃথিবী তাদের কাছে একটি সিঙ্গেল রুমের মতো মনে হয় যেখানে তারা একে অপরের ভালোবাসা সুন্দরভাবে অবলোকন করতে পারে। In the third stanza, the poet develops their love in a spiritual manner. তৃতীয় স্ট্যাঞ্জার মধ্যে কবি তাদের ভালোবাসাকে ডেভেলপ করেছেন স্পিরিচুয়াল ম্যানারের মতো। দ্য ইমর্টালাইজ দেয়ার স্পিরিচুয়াল লাভ, হি ইমর্টালাইজ দেয়ার স্পিরিচুয়াল লাভ, তাদের স্পিরিচুয়াল লাভটাকে সে অমরত্ব হিসেবে গড়ে তুলেছেন। হি কম্পেয়ার্স দেয়ার লাভ, সে তাদের ভালোবাসাকে তুলনা করেছেন উইথ টু হেমিস্ফায়ার, দুইটা হেমিস্ফায়ারের সাথে। দেয়ার আর নো ডিকে ইন দেয়ার লাভ, দেয়ার ইজ নো ডিকে ইন দেয়ার লাভ, তাদের ভালোবাসার মধ্যে কোনো অবক্ষয় নেই। দেয়ার লাভ ইজ ইমর্টাল, তাদের ভালোবাসা অমরত্ব। অ্যাট লাস্ট, অবশেষে, হি কম্পেয়ার্স দেয়ার লাভ উইথ কেমিক্যাল এলিমেন্টস, তাদের ভালোবাসাকে তুলনা করেছেন কেমিক্যাল এলিমেন্টের সাথে। ইফ ওয়ান মোর কেমিক্যালস ডোন্ট মিক্স প্রপরশনেটলি ইট নেভার লাস্ট লং, যদি কোনো জিনিসের মধ্যে কেমিক্যাল সঠিকভাবে মিশ্রণ না করা হয় তাহলে সেটি দীর্ঘদিন চিরস্থায়ী থাকে না। সো ইফ দেয়ার লাভ ডাজ নট বিকেম ওয়ান ইট উইল বি ফ্রেশ। সো দ্য পোয়েম রিকোয়েস্ট হিজ beloved to love him passionately so that it never loses its charm or no harm can touch it। অর্থাৎ কবি এখানে রিকোয়েস্ট করেছেন তার বিলাপ্টের ভালোবাসাকে প্যাশনেটলি, এবং তার বিলাপ্টের ভালোবাসা কখনো কোনো কিছুকে নষ্ট করতে পারে না। এখন আমরা কবিতার রাইম স্কিম সম্পর্কে জানব। রাইম স্কিম সাধারণত ইংলিশ রিডিং স্কিল এই সাবজেক্টে এসে থাকে, তাই তোমরা রাইম স্কিমটি সবচেয়ে ভালোভাবে মুখস্থ করবে। রাইম স্কিম পড়ার জন্য তোমরা তোমাদের পাঠ্যবইটি বের করে ফেলো এবং কবিতার লাইনের সাথে সাথে তোমরা মিলিয়ে নাও। রাইম স্কিম ইজ অর্ডার্ড প্যাটার্ন অফ রাইমস অ্যাট দ্য এন্ডস অফ দ্য লাইন্স অফ এ পোয়েম অর ভার্স। অর্থাৎ রাইম স্কিম ইজ অর্ডার্ড, রাইম স্কিম সাজানো হয়েছে প্যাটার্ন অফ রাইমস, রাইমের প্যাটার্নে, অ্যাট দ্য এন্ডস অফ দ্য লাইন্স, কবিতার লাইনের শেষের লাইনটিকে অথবা ভার্স, কবিতা অথবা ভার্সের শেষের লাইনটির মাধ্যমে রাইম স্কিমটাকে সাজানো হয়েছে। দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি এ বি সি সি সি। অর্থাৎ এই কবিতার মধ্যে আই হলো এ, দেন হলো বি, চাইল্ডিশলি হলো এ, দেন হলো বি, বি হলো সি, সি হলো সি, দাই। Here last word of the first is I and last word of the third line is childishly. Both have same sound, so we can make it a. Then the last word of the second line is then and last word of the fourth line is den. অর্থাৎ den. Both have the same sound, so we will make it be. Then the last words of the fifth, sixth, seventh are B, C and D. All words has same sound. অর্থাৎ B, C, D একই রকম উচ্চারণ হয়। So we can make it C. So the last we can find out that the rhyme schemes of the poem is A B A B C C C. এখন আমরা টোন সম্পর্কে জানবো। এই কবিতা থেকে অর্থাৎ গুটমুট কবিতা থেকে যদি পরীক্ষায় ইংলিশ রিডিং স্কিল সাবজেক্টের মধ্যে টোন সম্পর্কে আসে তাহলে তোমরা এভাবে লিখবে।
tune is a musical or vocal sound with reference to its pitch, quality, and strength. In Gutmuru, a happy tune runs through different phrases. অর্থাৎ গুডমরু কবিতায় এ হ্যাপি টুন রানস একটি সুন্দর টোনস অতিক্রম করেছে থ্রু ডিফারেন্ট ফ্রেজ, বিভিন্ন প্রকার ফ্রেজের মাধ্যমে। দ্য ফার্স্ট স্ট্যান্জা সাজেস্ট, প্রথম স্ট্যান্জা আমাদেরকে সাজেস্ট করে সারপ্রাইজ টোনের কথা। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পেরেছি যে ইন দিস স্ট্যান্জা, এই স্ট্যান্জার মধ্যে দ্য স্পিকার ইজ হ্যাপি, বক্তা খুবই খুশি, টু ডিসকভার, আবিষ্কার করে, দ্যাট, যে হি অ্যান্ড হিজ বেলাভড আর ইন লাভ, সে এবং তার প্রেমিকা প্রেমে পড়েছে। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার মধ্যে দ্য টোন ইজ কনফিডেন্ট, অর্থাৎ সেকেন্ড স্ট্যান্জার মধ্যে এই টোনটাকে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হিসেবে পাওয়া গিয়েছে। দ্য স্পিকার ইজ সো হ্যাপি, বক্তা খুবই খুশি, সুখী যে, দ্যাট সেস, যিনি বলেছেন, লেট আস প্রসেস ওয়ান ওয়ার্ল্ড, ইজ হেথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। ইন দ্য লাস্ট স্ট্যান্জার মধ্যে দ্য টোন ইজ অ্যাগেন হ্যাপি, আমরা টোনকে পুনরায় হ্যাপি হিসেবে দেখতে পাই। দ্য স্পিকার ইজ ভেরি কনফিডেন্টলি ডিক্লেয়ার্স, বক্তা এখানে খুবই আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছে যে দে হ্যাভ সোলস ইউনিয়ন অ্যান্ড দেয়ার লাভ ইজ ইমর্টাল, অর্থাৎ কবি এখানে বলেছেন তাদের দুইজনের আত্মা একত্রিত হয়েছে এবং দেয়ার লাভ ইজ ইমর্টাল, এবং তাদের ভালোবাসা অমরত্ব, যার কোনো মরণ হবে না, মরণ নেই, অমরণশীল। দাস দ্য হ্যাপি টোন প্যাসেস থ্রু সারপ্রাইজ, দেন কনফিডেন্স অ্যান্ড লাস্ট স্যাচুরেশন, অর্থাৎ কবি এখানে এই সুন্দর সুখী টোনটাকে অতিক্রম করেছেন বিস্ময়ের সাথে তাদের আত্মবিশ্বাসের দ্বারা। এখন আমরা গুটমরু কবিতার স্ট্যান্জা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই কবিতার মধ্যে কয়টি স্ট্যান্জা রয়েছে এবং এই কবিতার স্ট্রাকচারটা মূলত কী। দ্য গুটমরু কনসিস্ট অফ 3 স্ট্যান্জাস, এই গুটমরু কবিতাটি 3টি স্ট্যান্জা নিয়ে গঠিত। ইস স্ট্যান্জা হ্যাজ 7 লাইন্স, প্রত্যেকটি স্ট্যান্জার মধ্যে 7টি করে লাইন রয়েছে। দ্য ফার্স্ট 6 লাইন্স অফ ইস স্ট্যান্জা আর ইন দ্য আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ ফার্স্ট 6টা লাইন প্রত্যেকটি স্ট্যান্জার মধ্যে আয়াম্বিক পেন্টামিটারে সাজানো। দ্য 7th লাইন অফ ইস স্ট্যান্জা ইজ ইন আয়াম্বিক হেক্সামিটার, 7তম লাইন, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে 7তম লাইন, 7তম লাইনটা হচ্ছে আয়াম্বিক হেক্সামিটারে সাজানো। ইন আদার ওয়ার্ডস, ইচ অফ দ্য ফার্স্ট 6 লাইন্স হ্যাজ 10 সিলেবলস, অন্য কথায় ইচ অফ দ্য ফার্স্ট 6 লাইন, প্রথম 6টা লাইন প্রত্যেক স্ট্যান্জার মধ্যে 10টি করে সিলেবল রয়েছে। হুইচ আর অল্টারনেটলি অ্যাসেন্ডেড, যেগুলো ওর বিকল্প অ্যাসেন্ডেন্ট রয়েছে, অ্যান্ড ইচ অফ দ্য 7th লাইন্স, এবং প্রত্যেক 7 লাইনে হ্যাজ 12 সিলেবল, এবং 12টা সিলেবল রয়েছে। হুইচ আর অলসো অল্টারনেটলি অ্যাসেন্ডেড, যেগুলোকে আমরা অ্যাসেন্ডেন্টের বিকল্প হিসেবে পাই। দ্য স্ট্যান্জা প্যাটার্ন ইউজড ইন দ্য গুটমরু ইজ কল্ড রাইম রয়েল, অর্থাৎ এই যে দ্য গুটমরু কবিতার মধ্যে যে এই ধরনের স্ট্যান্জা ব্যবহার করা হয়েছে এটিকে মূলত রাইম রয়েল বলা হয়। আর এই রাইম রয়েল কনসিস্ট অফ 7 লাইন্স, এই রাইম রয়েলটি মূলত 7টি লাইন নিয়ে গঠিত। হুইচ আর কম্পোস্ট, যেগুলোকে কম্পোস্ট করা হয় ইন আয়াম্বিক পেন্টামিটারে, বাট ডান হ্যাজ ইউজড 6 পেন্টামিটার লাইন্স, কিন্তু জন ডান 6টা আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করেছে প্রত্যেকটি লাইনের মধ্যে, ফ্লোয়িং বাই দ্য আয়াম্বিক হেক্সামিটার লাইন্স,
আইম্বিক হেক্সামিটারকে অনুসরণ করে। ফার্দার, ইনস্টেড অফ রাইম স্কিমের বিপরীতে এ বি সি সি, হি হ্যাজ ইউজড এ বি সি সি সি। ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটি প্রমাণ করেছে, ডান ইগনোরড দ্য এলিজাবেথান স্ট্রাকচার, ডান এলিজাবেথান স্ট্রাকচারকে পরিত্যাগ করেছে, অফ রাইম রয়েলের অ্যান্ড ইনোভেটেড হিজ ওন স্ট্রাকচার, এবং তার নিজের স্ট্রাকচারটাকে আবিষ্কার করেছে। সবই শিক্ষার্থী, তোমাদের ইংলিশ রিডিং স্কিলে যদি রাইম স্কিম সম্বন্ধে প্রশ্ন আসে তাহলে তোমরা এই স্ট্রাকচারটি প্রথমে দেবে, গুটমরু কবিতার স্ট্রাকচারটি প্রথমে দেবে, এরপর তোমরা এই গুটমরু কবিতার রাইম স্কিম দেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা থিম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ গুটমরু কবিতা থেকে তোমাদের পরীক্ষায় যদি থিম সম্পর্কে আসে তাহলে তোমরা এভাবে লিখবে। থিম ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া, থিম হলো একটি কেন্দ্রীয় চরিত্র ইন এ পিস অফ রাইটিং, কোনো একটি লেখার। দ্য হোল বডি এক্সপ্লেন্স, সম্পূর্ণ বডিটি ব্যাখ্যা করে দ্য থিম, এই থিমে। ইন দ্য গুটমরু কবিতার মধ্যে দ্য থিম অফ লাভ হ্যাজ বিন ডেভেলপড, থিম অফ লাভ, ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে। ফ্রম সারপ্রাইজ টু কনফিডেন্স, ফ্রম সারপ্রাইজ আবির্ভূত হয়ে, বিস্ময় প্রকাশ করে, টু কনফিডেন্স, অ্যান্ড দেন টু ইমর্টালিটি ইন দ্য ট্র্যাডিশন অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট সারপ্রাইজ, ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে কবি আবির্ভাব করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন, ফর দেয়ার লাভ, তাদের ভালোবাসাকে। হি কম্পেয়ার্স দেয়ার লাভ উইথ মেনি থিংস অ্যান্ড দেন টু ইমর্টালিটি ইন দ্য ট্র্যাডিশন অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অর্থাৎ ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে কবি সারপ্রাইজড করেছে তাদের ভালোবাসাকে, এখানে কবি তাদের ভালোবাসাকে তুলনা করেছেন অনেকগুলো জিনিসের সাথে, এবং তারপর সেগুলোকে অমরত্ব হিসেবে তুলনা করেছেন মেটাফিজিক্যাল কবিতার মধ্যে। ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা দ্য লাভার অ্যাডমিটস দ্যাট দে আর সেপারেট ইন্ডিভিজুয়ালস বাট দ্য emphasizes the union of their souls. The union of the souls, he confidently demands, will continue ever after death. Thus the love changes into spiritual love and becomes eternal. অর্থাৎ এই স্ট্যাঞ্জার মধ্যে কবি বলেছেন তাদের প্রেমিক প্রেমিকার ভালোবাসা কখনো পৃথক হবে না, কেননা তাদের দুই আত্মা একত্রিত হয়েছে। তারা যদি মারা যায় তাহলেও তাদের ভালোবাসার কখনো শেষ হবে না। একজন মানুষের মৃত্যু ঘটার সাথে সাথে সাধারণত তার দেহ থেকে প্রাণ চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা সর্বদাই স্পিরিচুয়াল থাকবে এবং ইটার্নাল হিসেবে চিরজীবন চিরস্থায়ী থাকবে। এটি কবি তাদের প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে মনে করেছেন। এই গুটমরু কবিতা থেকে যদি অথর্স পজিশন সম্পর্কে আসে তাহলে তোমরা এভাবে লিখবে, হোয়েন এ অথর্স রাইট এ পারসিউট, হি শি উইল হ্যাভ হিজ হার ওন পজিশন অন দ্য সাবজেক্ট। দ্য অথর্স পজিশন ইজ ইন অথর্স অপিনিয়ন অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ অথর্স পজিশন হলো লেখকের মতামত সাবজেক্ট সম্পর্কে। ইট মে বি সাবজেক্টিভ অর অবজেক্টিভ, এটি সাবজেক্টিভও হতে পারে, এটি অবজেক্টিভও হতে পারে। সাবজেক্টিভ মিন্স হোয়ার দ্য রাইটার ক্যান ইউজ হিজ হার ওন ফিলিংস, ইমোশন অ্যান্ড ওন চয়েস। কবিতাটি সাবজেক্টিভ হবে কিনা তা চেনার উপায় হলো কবিতার মধ্যে কবি তার নিজের ভালোবাসা, ফিলিংস, অনুভূতি, ইমোশন, আবেগ এবং তার পছন্দ, ওন চয়েসকে তুলে ধরবে। অর্থাৎ কবিতার মধ্যে কবি যদি তার নিজের জীবন সম্পর্কে, নিজের ভালো লাগা, ভালোবাসা, ফিলিংস, ইমোশন, চয়েস সম্পর্কে বর্ণনা করে তাহলে সেটি সাবজেক্টিভ হবে। আর অবজেক্টিভ হলো, অবজেক্টিভ মিন্স হোয়ার রাইটার ক্যান নট ইউজ হিজ হার ওন ফিলিংস, ইমোশন অ্যান্ড ওন চয়েস। আর অবজেক্টিভ হলো কবিতার মধ্যে কবি যদি তার নিজের পছন্দের কোনো কিছু বিষয়ে না লেখে, ফিলিংস, ইমোশন, ওন চয়েসের কথা না বলে তাহলে সেটি অবজেক্টিভ হবে। দ্য গুটমরু ইজ এ সাবজেক্টিভ পোয়েম, গুটমরু কবিতার একটি সাবজেক্টিভ পোয়েম,
because the poet adds his feelings, loves, emotion to his beloved in this poem. এই কবিতার মধ্যে কবি তার ফিলিংস, লাভ, ইমোশন তার প্রেমিকার প্রতি তুলে ধরেছেন, তাই এটি একটি সাবজেক্টিভ পোয়েম। সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাও। এরপর তোমরা কোন টপিকের আলোকে কোন বিষয়ের উপর আমাদের কাছে ভিডিও চাও তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আর এই প্রত্যাশায় আজকের